হে ভগবান, আমি আমার 5 ছেলেকে নিয়ে যে কি করব কি জানি। কোনো বাবাই তো তার লম্বা মেয়ের সঙ্গে আমার 5 ছেলের বিয়ে দিতে চাইছে না। কি গো, তুমি কি শুনতে পাচ্ছ? এখন আমরা কি করব? কি আর করা যাবে, আমাদের 5 ছেলের যেমন খাটো তেমনি ওরকমই খাটো মেয়ে খুঁজতে হবে। ঈশ্বর তো সকলের জন্যই সকলকে বেছে রেখেছে। আমার মনে হয় ওদেরও 5 ভাইয়ের জন্য খাটো মেয়ে রয়েছে, আমাদের একটু খুঁজতে হবে, তাই আর কি। আর কত খোঁজাখুঁজি করবো বলো তো? এত তো খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমার দ্বারা আর খোঁজাখুঁজি করা যাচ্ছে না। এবার যা করার তুমি করো, আমি আর পারছি না। কি যে ভুল করেছিলাম কি জানি। হে ঈশ্বর, আমি কি এমন ভুল করেছিলাম যে তুমি আমাকে এরকম খাটো ছেলে দিলেন? এখন এদের জন্য মেয়ে খোঁজা যে অসম্ভব হয়ে পড়ছে। আরে গিন্নি, তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছে কেন? আমি ঠিক ওদের 5 ভাইয়ের জন্য মেয়ের সন্ধান করব, তুমি চিন্তা করো না। এখন যাও, আমার জন্য গরম গরম চা নিয়ে আসো, কেমন? কমলেশ বাবুর কথাতেই নয়না দেবী উঠে চা করতে যায়। আসলে নয়না দেবী তার স্বামী কমলেশ বাবু আর তার খাটো 5 ছেলে বিপ্লব, বিনয়, মদন, নিখিল ও রূপম আর একমাত্র মেয়ে শিল্পাকে নিয়ে কালীগঞ্জপুর গ্রামে বসবাস করত। 5 ছেলেই খাটো হবার কারণে আজ কমলেশ বাবু আর নয়না দেবী অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। তাদের জন্য অনেক পাত্রের সন্ধান করছে, কিন্তু কোনো মতে কোনো লম্বা মেয়ে তাদেরকে বিয়ে করতে চায় না, যার কারণে নয়না দেবী আর কমলেশ বাবু অনেক চিন্তায় পড়ে যায়। এইরকম ভাবে বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে যায়। একদিন হঠাৎ করে ঘটক মশাই কমলেশ বাবুকে ফোন করে বলে, হ্যাঁ হ্যালো কমলেশ বাবু, আমি কি কমলেশ বাবুর সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ বলুন, আমি কমলেশ বাবুই বলছি। হ্যাঁ দাদা, আপনাকে বলেছিলাম পাত্রীর সন্ধান করতে। আপনি কি আমার 5 ছেলের জন্য 5টি মেয়ে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, ওটা জানার জন্য তো আপনাকে ফোন করলাম। বটতলা নামক গ্রামে শিবু তার 5 মেয়ে বিলকিস, বন্দনা, মালিনী, নীলিমা আর ছোট মেয়ে তৃষাকে নিয়ে থাকে। আপনার ছেলের মতন শিবু বাবুর 5 মেয়েই খাটো, তাই জন্য তো আপনাকে এত তাড়াতাড়ি ফোন করে জানাচ্ছি। আমি আপনাকে ফোন করে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি ওদের সঙ্গে কথা বলে নিন। ঘটক মশাইয়ের কথা শুনে কমলেশ বাবু অনেক খুশি হয়ে যায়। তারপর কমলেশ বাবু অনেক খুশি হয়ে নয়না দেবীকে ঘটনাটা খুলে বলে। তারা বেশি দেরি না করে শিবু বাবুকে ফোন করে, তারপর বিয়ের কথাবার্তা বলে। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন নয়না দেবী আর কমলেশ বাবু শিবু বাবুর বাড়িতে তার 5 মেয়েকে দেখতে যায়। আমার 5 ছেলের জন্য আমি এইরকমই মেয়ে খুঁজছি, কিন্তু একদমই পাচ্ছিলাম না। সত্যি, তোমাদের হাইট তো পুরো আমার 5 ছেলের মতোই খাটো। তোমাদের সাথে আমি আমার 5 ছেলের বিয়ে দেব। এইভাবেই নয়না দেবী তাদের 5 বোনের সঙ্গে কথাবার্তা বলতে থাকে। তারা 5 বোনে অনেকটাই খাটো ছিল, যার কারণে নয়না দেবীকে মাথা হ্যাট করে কথাবার্তা বলতে হচ্ছিল। কথাবার্তা বলার পর তারা একটা তারিখ বেছে নেয়, তারপর সেই তারিখে বিয়ের সিদ্ধান্ত করে ফেলে। বিয়ের কথাবার্তা হয়ে যাবার পর নয়না দেবী আর কমলেশ বাবু সেখান থেকে বাড়িতে চলে আসি। তারপর তার 5 ছেলেকে এই খুশির খবরটা জানায়। বিয়ের জন্য পাত্রী খুঁজে পাওয়া গেছে শুনে আর আবারও তাদের মতো বেঁটে এই কথা শুনে নয়না দেবীর 5 ছেলে অনেকই খুশি হয়। আর এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। তারপরে চলে আসে তাদের বিয়ের তারিখ। নয়না দেবী মনে মনে বলে, হে ঈশ্বর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার 5 খাটো ছেলের জন্য 5 খাটো বৌমা জোগাড় করে দিলেন। সত্যি, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। এইসব ভেবে ভেবে নয়না দেবী তার 5 ছেলের বিয়ে সম্পূর্ণ করে। তারপর নয়না দেবীর 5 ছেলে খাটো 5 বৌমাকে নিয়ে দরজার বাড়িয়ে দাঁড়ায়। নয়না দেবী তার বৌমা এবং ছেলেকে বরণ করার জন্য বরণডালা সাজিয়ে নিয়ে আসে। তাদেরকে যখন বরণ করতে যায় তখন নয়না দেবীকে অনেকটা হ্যাট হতে হয়। তখন নয়না দেবী পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের সামনে বলে, আহ বাবারে বাবা, আমার কোমর। বলছি শোনো না, একটু এটা ধরো না। আর আমার মেয়েটা যে কোথায় গেল কি জানি। শিল্পা, আরে এই শিল্পা, একবার এদিকে আয়, বরণডালাটা ধর। আমার কোমরটা সোজা করতে পারছি না। নয়না দেবীর মুখে এই কথা শুনি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে হা হা করে হেসে ওঠে। হে মা, নয়না, তুমি কাকে এরকম বৌমা করে এনেছো? বাড়িতে প্রথম আসতে না আসতেই তোমার কোমরে ব্যথা শুরু হয়ে গেল। এরকম খাটো মেয়েকে বৌমা করে আনলে তো এরকমই হবে, তাই না? হ্যাঁ বৌদি, তুমি একদম কিন্তু ঠিক কথা বলেছ। এইরকম খাটো মেয়েকে বউ করে আনলে এইরকমই অবস্থা হবে। আজ তো প্রথম দিন, জানি না সারা জীবন নয়না আন্টি কি করবে।
যেমন নয়নার 5 ছেলে তেমন নয়নার 5 বৌমা। দেখে মনে হচ্ছে এরা একদম বাচ্চা। আমার তো মনে হচ্ছে নয়না বালবিবাহ দিয়ে দিয়েছে। পাড়া প্রতিবেশীদের মুখে এইসব কথা শুনে বিলকিস বলে, এই যে কাকিমা, আমরা খাটো তো কি হয়েছে? আমরা খাটো বলে কি কারোর বাড়ির বৌমা হতে পারি না? আর তাছাড়া আপনারা লম্বা বলে আমাদেরকে এরকম ভাবে অপমান করতে পারেন না। ভগবান সকলকে তার সমান বানায়নি, তাই না? আমরা খাটো, এতে আমাদের কি দোষ? দেখো খালি, বাড়িতে আসতে না আসতেই নতুন বউয়ের মুখে কত কথা শুরু হয়ে গেছে। এই মেয়েটা তো নয়নাকে ওঠাবে আর বসাবে। চল চল, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। এই নতুন বউয়ের মুখে কত কথা শুনেছিস তো। এই বলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে সেখান থেকে চলে যায়। তারপর নয়না দেবী তার 5 বৌমাকে বলে, আমার 5 বৌমা, তোমরা একদম উচিত শিক্ষা দিয়েছো। ওরা তো সবসময় এরকম ভাবেই সকলকে অপমান করে। আর হ্যাঁ, তোমাদের যদি কেউ কোনো রকম ভাবে অপমান করে তাহলে তোমরাও কাউকে ছেড়ে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, ওসব কথা এখন বাদ দাও। তোমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছো। তোমরা তোমাদের রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও। আবার কাল সকালে তোমাদের তাড়াতাড়ি উঠতে হবে। কালকে তোমাদের প্রথম রান্না বান্না করতে হবে এই বাড়িতে। শাশুড়ি মায়ের কথা মতো নয়না দেবীর 5 বৌমা 5 ছেলের সঙ্গে যে যার রুমে চলে যায়। রাত্রেবেলা বিলকিস তার রুমের দরজা দিতে যায়, কিন্তু সে দরজার ছিটকিনিতে হাত পায় না। তখন সে বলে, এ মা, আমি তো দরজাতে হাতই পাচ্ছি না। এখন কি হবে তাহলে? এখন আমি কিভাবে দরজাটা দেব? বিলকিসের মুখে একথা শুনি তখনই সেখানে তার বর চলে আসে। আর তার হাতে ছিল একটা উঁচু টুল। সেটার উপর দাঁড়িয়ে বিলকিস রুমের দরজাটা বন্ধ করে দেয়। আর এরকমই ছিল বাকি 4 বোনের অবস্থা। তারাও সকলে যা করত চেয়ারের উপর উঠেই করত। এইরকম ভাবেই দেখতে দেখতে রাতটা কেটে যায়। পরের দিন সকালে তার 5 বৌমা মিলে সকাল সকাল উঠে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করতে যায়, মা, আরে ও মা, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আমি তো এখানে, নিচের দিকে দেখুন। বলছি আজকে কি রান্না করব সকলের জন্য? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার 5টা খাটো বৌমা আছে। বৌমা, তোমরা যা পারো তাই রান্না করবে। তোমাদের যেটা ভালো লাগে সেটাই রান্না করবে, ঠিক আছে? যাও। এই বলে নয়না দেবীর 5 বৌমা রান্নাঘরে যায়। তারা রান্নাঘরে গিয়ে দেখে যে রান্নাঘরে সবকিছুই উঁচুতে রাখা রয়েছে। তখনই সেখানে তাদের ননদ শিল্পা এসে বলে, বৌদি, তোমরা 5 জনের কেউ উঁচুতে হাত পাচ্ছ না। তাহলে তোমরা 5 জনে আমাদের জন্য কিভাবে রান্না করবে? বাইরে তো সকলে খাবার জন্য অপেক্ষা করবে, তাই না? একটু পর হলেই ডাকাডাকি শুরু হয়ে যাবে। তাহলে তোমরা এখন 5 জনে এইভাবে রান্না করবে? শিল্পা, তুমি এরকম ভাবে কেন বলছো? তুমি তো জানো আমরা 5 বোনই খাটো। তাহলে আমাদের মজা নিচ্ছ নাকি তুমি? আরে না না, মজা নেবো কেন? তোমরা যেমন, তোমাদেরকে তো তেমনই বলছি। তোমরা তো খাটো, তাই জন্যই তো বলছি। আর আমাদের বাড়িতে তো আমরা খাটো নয়। হ্যাঁ, এটা মানছি আমার 5 দাদা খাটো, কিন্তু 5 দাদা তো আর রান্না বান্না করতো না। তোমাদেরকে তো রান্না বান্না করতে হবে। শিল্পার এইসব কথা তার 5 দাদা রান্নাঘরের বাইরে থেকে সবকিছু শুনতে পেয়ে যায়। তারপর তারা 5 দাদা মিলে নিজেদের বউকে 5 জন মিলে একটা করে চেয়ার এনে দেয়। তারপর তারা বলে, শিল্পা, তুই এরকম ভাবে কানে কথা বলছিস? তুই তোর 5টা বৌদিকে 5টা চেয়ার এনে দিতে পারিস না? ওদেরকে ওরকম ভাবে অপমান কেন করছিস? তুই লম্বা বলে কি সকলকে অপমান করবি? তোকে কি মা বাবা এই শিক্ষা দিয়েছে? এই নাও, আমরা তোমাদের জন্য 5টা চেয়ার এনে দিয়েছি। তোমরা ওর উপরে উঠে ঝটপট রান্না করে ফেলো, কেমন? বিনয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরাই শুধু আমাদের 5 বোনের সমস্যাটা বুঝতে পারো। আমরা তো বুঝতেই পারছিলাম না যে এত উঁচুতে আমরা কিভাবে হাত পাবো। হ্যাঁ সত্যি, আমরা তো বুঝতেই পারছিলাম না এতে আমরা কিভাবে হাত পাবো আর আমরা কিভাবে রান্না করব। যাক, তোমরা এই চেয়ারটা নিয়ে এসে খুব ভালো কাজ করেছো। এবারে আমরা 5 বোনে মিলে এই চেয়ারের উপর উঠে রান্না করে নেব। এই বলেই তারা 5 বোনে চেয়ারের ওপর উঠে রান্না বান্না করতে শুরু করে দেয়। তারপর কিছুক্ষণের মধ্যেই তাদের 5 বইয়ের রান্না হয়ে যায়। আর তারপর নয়না দেবীর 5 বৌমা শাশুড়ি আর শ্বশুর মশাইকে আগে খেতে দেয়। তাদের খাটো 5 বৌমার হাতের খাবার খেয়ে সকলেই অনেক নাম করে। শিল্পা খাটো 5 বৌদির হাতের খাবার খেয়ে তাদের অনেক প্রশংসা করতে থাকে আর 5 বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয়। বৌদি, তোমাদের হাতের খাবার অনেক সুস্বাদু, অনেক টেস্টি। সত্যি, তোমরা এত খাটো হয়েও চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর
টেস্টি খাবার বানালে কিভাবে? বৌদি, এবার থেকে কিন্তু আমাকেও খাবার বানানো শিখিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি তোমাদের 5 জনকে খাটো হবার কারণে অনেক অপমান করেছি, আমাকে ক্ষমা করে দিও বৌদি। এইরকম ভাবেই শিল্পা নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এখন নয়না দেবী 5 খাটো বৌমার জন্য সবকিছুই মশলাপাতি, রান্নাঘরের যাবতীয় জিনিস নিচুতে রেখে দেয়, যাতে তার 5 বৌমার সুবিধা হয়। আর এইরকম ভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। বিমলা দেবী তার মডার্ন বৌমা কবিতা এবং তার একমাত্র ছেলে অবিনাশের সঙ্গে শিবপুর গ্রামে বসবাস করে। অবিনাশ একটা বড় কোম্পানিতে চাকরি করে। এদিকে কবিতা বাড়ির বৌমা হওয়ার সত্ত্বেও বৌমা হওয়ার কোনো দায়িত্বই সে পালন করতো না। সবসময় ছোট ছোট জামা কাপড় এবং এরপরেও মডার্ন মেয়েরা যেসব করে সেই সবই কবিতা বাড়ির বৌমা হওয়ার পরেও করে যেত। শাশুড়ি মা কিছু বলতে গেলে কবিতা তাকে উল্টো জ্ঞান দিয়ে দিত। এমনই একদিন, হেই মম, আমি একটু পার্টিতে যাচ্ছি। আসলে নাইট ক্লাবে আমার কটা বন্ধু পার্টি দিচ্ছে, তাই সেই পার্টি অ্যাটেন্ড করতেই আমি যাচ্ছি। আর হ্যাঁ, আসতে কিন্তু আমার সকাল হয়ে যাবে। আমাকে নিয়ে একদম ভাববেন না, নিজে খাবার রান্না করে খেয়ে শুয়ে পড়বেন। আর আপনার ছেলে যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলে দেবেন আমি আমার বন্ধুদের সঙ্গে আছি। এ কি বৌমা, তুমি এখন এত রাত্রিবেলা পার্টি করতে যাবে, আবার তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে? যদি তুমি তোমার স্বামীর সঙ্গে যেতে তাহলে আমি কিছুই বলতাম না, কিন্তু এত রাতে বন্ধু বান্ধবীদের সাথে যাওয়াটা তো ঠিক নয়। আর তাছাড়া তুমি তো এখন বাড়ির বউ। ওহো মম, আপনি আবার আমাকে নিয়ে জ্ঞান দিতে শুরু করে দিলেন। আপনাকে কতবার বলেছি এইসব জ্ঞান আমাকে দেবেন না, কারণ আমি আপনাদের যুগের বুড়ি নয়, আমি এই যুগের মডার্ন মেয়ে। আর তাই এখন আমি মডার্ন বৌমা, আমাকে কোনো জ্ঞান দিতে আসবেন না। বৌমা, আমি তোমার শাশুড়ি মা, এতটাও মডার্ন হওয়া ভালো নয় যে তুমি তোমার শাশুড়ি মাকে মানবে না। শাশুড়ি মাকে, স্বামীকে মানা, তাদের সম্মান করা, এটা তো একটা ভালো কথা, কিন্তু তুমি আমাদের কাউকেই মানো না আর আমাদের কোনো কথাই শোনো না। এটা কিরকম মডার্ন যুগ? মা, কে বলেছে আমি আপনাকে সম্মান করি না? আমি তো আপনার সঙ্গে ভালোভাবেই কথা বলছি, এসব ফালতু জ্ঞান আমাকে দিতে আসবেন না। আচ্ছা, আমার অনেক লেট হয়ে যাচ্ছে, ওদিকে আমার বন্ধুগুলো আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে লিখে দিয়ে যাও। আর তোমার ফোন নাম্বারে যদি না পাই তাহলে তুমি তোমার বন্ধুর নাম্বারগুলো লিখে দিয়ে যাও, তাহলে একবার ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব। ওহো মম, আমার অনেক বন্ধু, আর তাছাড়া সকলেই তো ছেলে। ছেলে বন্ধুদের নাম্বার সব তো আমার ফোনেতেই রয়েছে। আর হ্যাঁ, বললাম তো আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনি সেই শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছেন, আমি ঠিক সময় মতো এসে যাব। আচ্ছা, এখন সামনে থেকে সরুন তো। এই বলে কবিতা তার শাশুড়ি মায়ের কথায় কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে বিমলা দেবী নিজের মনে মনে বলে, কি জানি বাবা, কেমন মডার্ন বৌমা, এত রাত্রেবেলায় বাড়িতে না থেকে শাশুড়ি মায়ের না দেখাশোনা করে বাইরে বন্ধু বান্ধবীদের সঙ্গে পার্টি করতে যায়। আর কিছুই বলার নেই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এই বলে বিমলা দেবী খাওয়া দাওয়া করে এবং ছেলের জন্য খাবার রেখে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অবিনাশ অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর সে খুব ভালো করে জানতো যে তার মডার্ন বউ কোথায় গিয়েছে, তাই জন্য সে তার মাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না বলে মনে করে। তাই সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা বিমলা দেবীর ছেলেকে নাস্তা বানিয়ে দেয়। তারপর অবিনাশ খাবার দাবার খেয়ে অফিসে বেরিয়ে যায়। অবিনাশ চলে যাবার পর কবিতা বাড়িতে ফিরে আসে। তারপর তার শাশুড়ি মা তাকে বলে, বৌমা, তোমার এখন সময় হলো? আচ্ছা, এবার তো অন্তত বাড়ির কাজগুলো করে ফেলো। দেখো, কাল তোমাকে পার্টিতে যেতে কিন্তু আমি বারণ করিনি, এবার তুমি আমার কথাটাও তো একটু শোনো। তুমি বাড়ির বৌমা, আর এইরকম রাত রাত বাড়ির বাইরে থাকা একদমই ঠিক নয়। মানুষজন শুনলে কি বলবে? মম, আমি ওসব লোকজনের কথায় কান দিই না। আমি হলাম মডার্ন বৌমা, আর আমার যেটা মন সেটাই আমি করব। মম, সারা রাত পার্টি করে আমি খুব ক্লান্ত, প্লিজ আমার জন্য কিছু নাস্তা বানিয়ে নিয়ে আসুন না। এইসব বলে কবিতা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তখন বিমলা দেবী বৌমাকে বলে, হ্যাঁ, এটাই তো করার বাকি আছে, আর এটাই তো শোনার বাকি রয়ে গেছিল। এবার বৌমা শাশুড়িকে খাওয়াবে না, শাশুড়ি রান্না করে বৌমাকে খাওয়াবে? সত্যি বৌমা, তুমি এসব কি ব্যবহার করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শাশুড়ি মায়ের কোনো কথাই কান না দিয়ে কবিতা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তারপর বিমলা দেবী বৌমার জন্য রুটি আর সবজি বানিয়ে তার রুমে নিয়ে যায়। তারপর সে বলে,
দেখো বৌমা, এইগুলো কিন্তু একদমই ঠিক হচ্ছে না। এবার কি আমি রান্না বান্না করব? তুমি তো আমার বাড়ির একমাত্র বৌমা, তোমাকেই তো সবকিছু সামলাতে হবে। আর তুমি যদি এরকম ভাবে ব্যবহার করো তাহলে কি হবে বলো তো? মানুষজন যদি এরকম ছোট ছোট ড্রেস পরে তোমাকে বারবার দেখে তাহলে আমাকে কত ছোট বড় কথা শোনাবে বলো তো? মম, আপনি আবারও সেই আমাকে মানুষজনের কথা বলছো? আমি ওসব মানুষজনের কথায় কান দিই না। আর হ্যাঁ, আমি তো এরকম ছোট ছোট ড্রেসই পরি, আর এইরকম ছোট ছোট ড্রেসই পরবো। মম, আপনি আমার জন্য কি বানিয়ে এনেছেন? কই দেখি দেখি। এ কি, রুটি আর সবজির তরকারি? এইসব কি খাই মম? আমি আপনাকে কতবার বলেছি আমি গ্রামের মূর্খ মেয়েদের মতো নয়, এইসব একদম খাবার পছন্দ করি না। আমার জন্য চিকেন কারি বানিয়ে নিয়ে আসুন। কি চিকেন গাড়ি? চিকেন গাড়ি আবার কি? ওইসব তো আমি কখনই নাম শুনিনি। দেখো বৌমা, আমি তো বাড়িতে এইসবই রান্না করি, আর আমরা তো এইসবই খাই। মম, ওগুলো মডার্ন খাবার, ওগুলো আমি খাই, ঠিক আছে? এখন থেকে আমি ওইসব খাবারই খাবো। আর আপনি আমার জন্য চিকেন কারি বানিয়ে এনে দিন, আমি এইসব খাবো না। নিয়ে যান আমার সামনে থেকে। কবিতার কথা শুনে বিমলা দেবী খাবারগুলো তার সামনে থেকে নিয়ে চলে যায়, এবং বৌমার এইরকম ব্যবহারের কারণে বিমলা দেবীর মন খুবই খারাপ হয়ে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এইসব কষ্ট আর সহ্য করতে না পেরে বিমলা দেবী অবিনাশকে বৌমার ব্যবহারের কথা শোনায়। তারপর অবিনাশ বলে, ওফ মা, দেখো তুমি তোমার বৌমাকে গ্রামের মেয়ে ভাবুনি, ও তো কলকাতা শহরের মেয়ে। ও তো এরকম ছোট ছোট ড্রেস পরে, ওকে আমি এসব ড্রেস পরতে বারণ করতে পারবো না, কারণ ওর যেটা মন সেটাও পড়তে পারে। অবিনাশের এইরকম কথাতে বিমলা দেবী চুপ করে যায় এবং সে আর ছেলেকে কিছুই বলে না। এদিকে স্বামীর মুখে এইসব কথা শুনে কবিতা খুশিতে নেচে ওঠে। তখন কবিতা শাশুড়ি মায়ের সামনে অবিনাশকে বলে, অবিনাশ, সত্যি আমার হয়ে সাপোর্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এ কি বৌমা, তুমি তোমার স্বামীর নাম ধরছো? এটা তো একদমই ঠিক নয়। মম, আমি আপনাকে কতবার বলেছি আপনার এই জ্ঞান আপনার কাছেই রাখুন, আমাকে দিতে আসবেন না, ঠিক আছে? আমার স্বামী, আমি যেমন ইচ্ছে তেমন ভাবেই রাখতে পারি। এই বলে কবিতা নিজের রুমে চলে যায়। বিমলা দেবী চুপচাপ বৌমার কথাগুলো শুনে নেয়। তারপর অবিনাশও অফিসে চলে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। রোজের রোজ কবিতা নাইট ক্লাবে পার্টি করতে চলে যেত, আর সকাল হলে বাড়িতে ফিরত। কবিতার 5-6টা ছেলে বন্ধু ছিল, আর তাদের সঙ্গেই কবিতা সবসময় ওঠা বসা এবং ঘোরাফেরায় নাইট ক্লাবে পার্টি ড্রিঙ্ক করত। কবিতা তাদেরকে খুব ভালো মানুষ বলে মনে করত, কিন্তু কবিতা এটা জানতো না যে তার সঙ্গে কি হতে চলেছে। এমনই একদিন কবিতা অবিনাশকে বলে, অবিনাশ, বলছি শোনো না, কালকে রাত্রেবেলা আমি আমার কয়েকটা বন্ধুদেরকে বলে দিয়েছি আজকে রাত্রে আমাদের বাড়িতে আসতে, মানে আমার বাড়িতে আজকে পার্টি করব। কিন্তু কবিতা, আজকে রাত্রে পার্টিতে তো আমি থাকতে পারবো না, অফিসের কাজে আমাকে বসের কাছে থাকতে হবে, একটা খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট করবার আছে। অবিনাশ, তুমি থাকতে পারবে না বলেই তো আমি পার্টিটা রেখেছি, জানো তো? তুমি যদি থাকো তাহলে আমার কোনো বন্ধুই ভালো করে পার্টি করতে পারবে না, ওরা ডান্স করতেও পারবে না তোমার সামনে। দেখো বৌমা, বাড়িতে অবিনাশ থাকবে না আর তুমি অন্য ছেলেদের বাড়িতে ডাকবে, এটা কিন্তু একদমই ঠিক নয়। রাত্রেবেলা আমি তো বক্সের আওয়াজ একদমই সহ্য করতে পারবো না, তাহলে আমি কোথায় থাকবো বলো? একদিন আপনি আপনার পাশের প্রতিবেশীর কাছে ঘুমাতে পারবেন না? দেখেছো তো অবিনাশ, আমরা পার্টি করছি বলে সকলের কত অভিযোগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি পার্টি করো, আমি তোমাকে কিছু বলবো না। তোমার বন্ধুরা আসলেই আমি আমার পাড়া প্রতিবেশীর কাছে চলে যাব। অবিনাশ অফিসে স্যারের বাড়িতে চলে যায় ইম্পর্টেন্ট প্রজেক্ট করার জন্য। কবিতার ছেলে বন্ধুগুলো বাড়িতে আসতে শুরু করে দেয়। বিমলা দেবী তাদেরকে দেখে একটু সন্দেহের চোখে দেখে। তখন তাদেরকে দেখে বিমলা দেবী তার বৌমাকে বলে, বৌমা, এই ছেলেগুলোকে দেখে আমার ঠিক সুবিধা বলে মনে হচ্ছে না। তুমি এদেরকে কিসের জন্য বন্ধু করেছো? দেখো, একটা মেয়ে হয়ে ছেলে বন্ধু করা আর এরকম বাড়িতে নিয়ে আসা একদমই ঠিক নয়। ঠিক আছে, তুমি যাকে পারো বন্ধু করতে পারো, কিন্তু এইরকম নেশাখোর ছেলেদের? মা, আমি এদেরকেই বন্ধু করেছি, আর এরাই আমার বেস্ট ফ্রেন্ড। আপনি আপনার প্রতিবেশীর কাছে চলে যান, এক্ষুনি আমাদের পার্টি শুরু হয়ে যাবে। কবিতার কথা শুনে কবিতার শাশুড়ি মা বিমলা দেবী প্রতিবেশীর বাড়িতে চলে যায়। তারপর শাশুড়ি মা চলে যাবার কিছুক্ষণের মধ্যেই কবিতা তার বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করতে শুরু করে দেয়। তার বন্ধুগুলো তো এটাই চাইছিল যে বাড়িতে কেউ না থাকুক, তখনই তারা তাদের কাজ শুরু করবে বলে বন্ধুগুলো প্ল্যান করে কবিতার ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কবিতা সেই ড্রিঙ্কস খেয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে তার সবকটা বন্ধু তাদের বাড়ি থেকে সব দামি দামি জিনিসপত্র, গয়না সবকিছু লুট করে নিয়ে পালিয়ে যায়।
পরের দিন সকালে বিমলা দেবী, কবিতা আর অবিনাশের মাথায় হাত পড়ে যায়। সত্যি বলছি, আমি কিছুই বুঝতে পারিনি কেমন ভাবে কি হয়ে গেল। ওরা যে এইরকম চোর আমি সত্যি জানতাম না। আমাকে ক্ষমা করে দিন মা। বৌমার মুখে ক্ষমার কথা শুনে বিমলা দেবী তাকে একবারই ক্ষমা করে দেয়। আর তারপর সেদিনের পর থেকে কবিতাও বাড়ির বৌমার মতোই আচরণ করতে থাকে। মডার্ন বৌমা থেকে সংসারী বৌমাতে পরিণত হয়। আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।